This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যে সুপার প্রাইম টাইমে আরো একবার আপনাদের স্বাগত জানাই। দীপ আর রাত্রির সঙ্গে আমি মঞ্জুরা এই মুহূর্তে রয়েছি। আর শুরুতেই আপনাদের নিয়ে যাব হলদিবাড়ি। তার কারণ হলদিবাড়ি পুরসভায় একটা নাটকীয় মোড় আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কি হচ্ছে, পরেশ অধিকারীর যে নির্দেশ, সেই নির্দেশও কোনোভাবে কাজে আসছে না। কারণ তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আগামীকাল ফের চেয়ারম্যান নির্বাচন নিয়ে সভা। নীলেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নীলেশ্বর। এমনই গোষ্ঠী কোন্দল যে পরেশ অধিকারীর কথাও কেউ শুনছে না। দেখো মঞ্জিরা, একদমই কিন্তু আজকে বারবার অর্থাৎ সকাল থেকে পরেশ অধিকারী নিজে বসেছিলেন যাতে গোটা ভোট প্রক্রিয়াটা অর্থাৎ চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুসম্পন্ন হয়। কিন্তু সুসম্পন্ন তো দূরের কথা, দেখা গেল আলটিমেটলি দিনের শেষে আজকে বৈঠকটাই ভেস্তে গেল এবং বিধায়ক তিনি ৩-৪ বার করে ভেতরে যান এবং দলের নির্দেশ মানতে হবে এইভাবে কিন্তু বলতে থাকেন, কিন্তু আলটিমেটলি তা কাজে আসেনি এবং একটা অংশ কিন্তু তারা এখনো গো ধরে বসে আছে। যেটা সূত্রের খবর যে অমিতাভ বিশ্বাসকেই চেয়ারম্যান করতে হবে, অর্থাৎ যিনি এখন অস্থায়ী চেয়ারম্যান আছেন তাকেই চেয়ারম্যান করতে হবে। এই নিয়েই কিন্তু চাপানুতোর চলছে। এখন নজর থাকবে আগামীকাল আবার নতুন করে যে বৈঠক হবে সেই বৈঠকে। ধন্যবাদ তোমাকে। সৌরভ রায়ের বিধানসভা ভোটে প্রভাব পড়বে না কি মনে করছেন? তৃণমূল চারিদিকে তৃণমূল কংগ্রেস জোড়া বলছে না, কোথায় চিহ্ন? কোনো চিহ্ন নাই। 250 সিট নিয়ে এবার আসবে, কোনো চিন্তা নাই। আর হলদিবাড়িতে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আসতেছে, সিদ্ধান্ত 2 দিনের মধ্যে হয়ে যাবে, চিন্তা নেই। বৈঠকটা স্থগিত থাকলো, হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বৈঠকটা হবে। না, কালকে তো তাহলে এই বোর্ডের মানে এই 7 দিনের যে 14 দিনের যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কালকে কি বৈঠক হবে? সেটা ওরা নিজেরাও জানে। আচ্ছা, কবে মেয়াদ শেষ হবে, হ্যাঁ, সেইভাবে কাজ হবে। বলছি যে বিধানসভা ভোট সামনে, তার মধ্যেই দেখা যাচ্ছে যে হলদিবাড়ি পৌরসভা এরকম টাল বাহানা, তো বিধানসভা ভোটে কি এর প্রভাব পড়বে কি মনে করছেন? এটা আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে বিধানসভার ভোটে কোনো এফেক্ট করবে বলে আমার মনে হয়। হলদিবাড়ি পৌরসভায় চলছে একটা চেয়ার টেবিল খেলা। মহিলারা যেমন খেলে, আমরা ছোটবেলায় খেলতাম ছুঁয়াছুঁয়ি, যে যাকে ছুবে সে আউট, সে চোর, এই ধরনের পরিস্থিতি। অনেকেই তো যোগাযোগ করছে আমাদের সঙ্গে যে কখন সে দলে যোগদান করবেন। আচ্ছা, আমরাও সেইটা চিন্তা করছি। আমাদের দলে আসার মতো যদি যোগ্য কোনো ব্যক্তি পেয়ে যাই আমরা নিয়ে নেব। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দলে যখনই আসবেন পৌরসভা ভোট কিন্তু তাদের আর থাকবেন না। আসল পরিবর্তন চাই, এই তো সেদিন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। আর আজ সেই সিঙ্গুরেই গেলেন প্রধানমন্ত্রী, সভা করলেন ইন্দ্রখালিতে। ইন্দ্রখালির 3 কিলোমিটার দূরে সিঙ্গুর বিডিও অফিস। 2006 সালের 25শে সেপ্টেম্বর, আপনাদের তারিখটা আরো একবার মনে করিয়ে দিই। সেদিন বিডিও অফিসে যান তৎকালীন বিরোধী নেত্রী মমতা, পুলিশও আসে, আর তারপরেই শুরু হয় কুলকালাম। সেই সিঙ্গুরের বিডিও অফিসের অদূরেই সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আজকে দাঁড়িয়ে পুরনো সেই মনের কথাও মনে করালেন। মোদ্দা কথা, 26-এর আগে রাজনীতির ময়দানে আবার ফিরল সিঙ্গুর। হ্যাঁ, আবার। এবং সিঙ্গুর মানেই অবধারিতভাবে কৃষি এবং শিল্পের কথাও আসবে। কৃষিও চলবে, শিল্পও চলবে। আজ কথা বলেন মমতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এটাও স্পষ্ট করেন যে কৃষি জমি দখল করে নয়, জমি আন্দোলনের সিঙ্গুরে দাঁড়িয়ে আজ এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী নেত্রী। সময়টা 2006-এর কথা বলছি। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান তুলে ভোটে গেলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিরাট জয় পেল বাম সরকার। তারিখটা ছিল 18ই মে। বুদ্ধবাবুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে হবে ন্যানো কারখানা। তারপর
600 বনাম 400 একরের লড়াই। ঠিক তখনই হলো সিঙ্গুর। আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরও করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। রাজনীতির খেলা ঘোরাতে সদ্য সেই সিঙ্গুরেই সভা করে গেছেন নরেন্দ্র মোদী, বার্তাও দিয়েছেন। আজ সেই সিঙ্গুরেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে যেভাবে বলেছেন, এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হয়েছে। কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। সিঙ্গুর নিয়ে যখন কথা বলছি তখন একবার 18 বছরের আগের কথাটা একবার আপনাদের মনে করি। 2008-এর 23 অক্টোবর, পুজোর চতুর্থীর দিন সাংবাদিক বৈঠক করে রতন টাটা সেদিন ঘোষণা করলেন সিঙ্গুরে আর কারখানা হচ্ছে না। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর পর আবার রাজ্য রাজনীতির নজরে সেই সিঙ্গুর, আর সেই সিঙ্গুরই হাতিয়ার বিজেপি। পরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। রাজনীতির মানচিত্রে দুটো মাইলস্টোন, প্রথমে সিঙ্গুর, তারপর নন্দীগ্রাম। নন্দীগ্রামের বিধায়ক এখন শুভেন্দু অধিকারী। 1-9-5-6 সভায় সভায় ঘুরে নন্দীগ্রামে জয়ের মার্জিনটা মনে করিয়ে দেন বিরোধী দল নেতা। আর সিঙ্গুর আন্দোলন থেকে দূরত্ব রচনা করেন শুভেন্দু অধিকারী, বলেন বিজেপি ক্ষমতা এলে টাটাকে ফেরাবে। টাটা তো এখনো বাংলায় বিপুল পরিমাণ কাজ করছে, কোনো সমস্যা নেই তো। শুভেন্দু অধিকারীরা ভুল বুঝিয়ে এসব করছে না। শুভেন্দু অধিকারী তো সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, এত যদি ওনার আপত্তি থাকে তখন বলেননি কেন? আপনি ছবিটা দেখাবেন, তারপরে বলবেন হ্যাঁ আমি ওই পার্টি করতাম। সে তো মমতা ব্যানার্জি নিজেই উঠতে পারছিল না, গোপাল কৃষ্ণ গান্ধীর হাত পা ধরে উঠেছে। গোপাল কৃষ্ণ গান্ধী কি খারাপ লোক? টাটার কারখানা আর কৃষকের মাথায় সিপিএম এর লাঠি মারা দুটো এক জিনিস নয়। দেখা গেল প্রধানমন্ত্রী আসলেন বটে, কিন্তু একবারও শিল্প সংক্রান্ত কোনো কথা বলতে সাহস পেলেন না, কারণ উনি জানেন যে সিঙ্গুর ধ্বংসের নায়িকার নাম যদি মমতা ব্যানার্জি হয়, তার সবচাইতে সঙ্গতকারীর নাম রাজনাথ সিং। এসেছিলেন মানবিক কারণে, বিজেপি একটি মানবিক পার্টি। রাজনাথ সিং মহোদয় না এসে শরবত না খাওয়ালে, তাহলে উনার যে এখন আমরা জেনেছি সবাই ওটা নাটক ছিল, উঠতেই পারছিলেন না। অটলজি কেন এসেছিলেন? আশীর্বাদ করেছিলেন। সেই মমতা ব্যানার্জি তো নেই, তখন তো দিদি ছিলেন, আর আজকে তো পিসি হয়েছে। যেদিন পিসি হয়েছে আমরা ছেড়ে দিয়েছি। এক বিধায়ক তিনি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ঘটনা বাঁকুড়ার। আমরা বিস্তারিতভাবে জানবো ঠিক কি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি আমাদের প্রতিনিধি, ঠিক হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, কি হয়েছে এখানে? কেন বিধায়ক বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ ফাঁড়ির সামনে? দেখো, গত সোমবার জমিতে জলসেচ করা নিয়ে বাঁকুড়ার ইন্দাস থানার ঈশ্বরপুর গ্রামের সেখানে প্রাক্তন সেনাকর্মী প্রশান্ত কোনারের উপর হামলার ঘটনা ঘটে এবং এই প্রশান্ত কোনারের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী তপন রুইদাসের পরিবারের লোকজন, তেমনটাই দাবি এই প্রশান্ত কোনারের। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার থেকে কার্যত উত্তপ্ত ছিল ঈশ্বরপুর গ্রাম এবং এই ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ হয়। দুপক্ষ তরফে অভিযোগ দায়ের
দায়েরের পর আজ এই সকালবেলায় এই ইন্দাস থানার ঈশ্বরপুর গ্রাম থেকে দুপক্ষের দুজনকে গ্রেপ্তার করা হয়। এই প্রশান্ত কোনার অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছেন সেই প্রশান্ত কোনারকে কেন গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে বিজেপির ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা তিনি স্থানীয় আকুই পুলিশ ফাঁড়ির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে কার্যত বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তার যেটা দাবি যে এই প্রশান্ত কোনার বিজেপি কর্মী সদ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নবীন নিতিন এবং প্রথম জেলা সফরে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। এসে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন নবীন নিতিন। উত্তরপ্রদেশ বিহারের মতো অরাজক সরকারকে উৎখাত করেছে বিজেপি, এবার বাংলা থেকেও তৃণমূল উৎখাত হবে। কোমর বেঁধে তৈরি হন বিজেপির নেতাকর্মীদের নির্দেশ নিতিন নবীনের। मैं स्पष्ट रूप से उनको चेतावनी देता हूं कि भाजपा कार्यकर्ताओं ने कई बार संघर्ष किया है। हमने कई राज्यों में उस तरह के जंगल राज की मानसिकता वाली सरकारों को उखाड़ फेंका है, उस प्रकार की अराजकता वाली सरकार को मुक्ति पाई है। हमने उत्तर प्रदेश में उस प्रकार की मानसिकता वाली सरकार को हटाया। हम लोगों ने बिहार में उस तरह की मानसिकता वाली सरकार को उखाड़ फेंका और अब बंगाल की बारी है। मित्रों, मेरे बंगाल के कार्यकर्ता पूरी तरह से तैयार हो जाइए। अब वो समय आ गया है जब हमको बिहार और उत्तर प्रदेश में जो अराजकता वाली सरकार थी, अब उसी प्रकार की सरकार अगर बंगाल में भी है तो बंगाल के भाजपा के कार्यकर्ता भी कमर कस ले। इस सरकार को उखाड़ फेंकने का समय आ गया है। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন তোমাদেরকে আমরা 26-এর নির্বাচনে জয় বাংলা বলিয়ে ছাড়বো। সেই কথাটা তো মিলে গেল, জয় বাংলাই তো বলতে হলো। তাহলে এতদিন বলেননি কেন? আর যারা আপত্তি করছিলেন বিজেপির নেতারা, তারা আজকে কি বলবেন? আপনাদের সভাপতি তৃণমূলের স্লোগান নকল করছেন। বাংলার মন পেতে তৃণমূলের স্লোগান নকল করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জয় বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন জয় বাংলা, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বলেন জয় বাংলা। আজ সেটা বেরোচ্ছে বিজেপির সভাপতির মুখ থেকেও। কতটা চাপ খেলে এই জিনিস বেরোয়। 2023-এ পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চাকরিতে নিয়োগ হয়নি। আর চাকরির দাবিতে এবার মাদ্রাসা বোর্ডের চাকরি প্রার্থীরা তারা ধর্মতলায় বিক্ষোভ দেখালেন। পুলিশ তাদেরকে বাধা দেয়, মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বারবার। আমরা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের সঙ্গে মিসবিহেভ করা হচ্ছে। আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের যিনি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বর্তমান সিএম, আমি একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়েছি, ওটা আলো ছড়াচ্ছে চারিদিকে। তা আমি কেন আলো থেকে বঞ্চিত হব? উপর মহল থেকে ওটাতে ভাবছি যে এরা তো সংখ্যালঘু সম্প্রদায়, এরা তো ভোটের সঙ্গে ইউজ অ্যান্ড থ্রো, এদেরকে ইউজ করবে, কিন্তু এদেরকে শিক্ষা দেওয়া যাবে না, এদেরকে উন্নত করা যাবে না। সেই জন্য পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। দেখুন, বিগত 10 বছরে 8000 স্কুল বন্ধ হয়েছে। আমরা এর জন্য প্রতিবাদ করেছি। তার জন্য আজকে যে সিএম এর আন্ডারে আমাদের উন্নয়নের কথা বলা হয়েছে, সেই সিএম এর পুলিশ আমাদের সঙ্গে আজকে মিসবিহেভ করেছে। আমাদের ডেপুটেশনটা সরাসরি আমি সিএম কে কিংবা তার দপ্তরে দিতে চাইছি, এটাই আমাদের দাবি ছিল। না, আজকে দেওয়া হলো না। সঞ্জয় গান্ধীকে দিয়ে শুরু, অজিত পাওয়ারে পৌঁছলো তালিকা। মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মারা গেলেন আরও একজন রাজনীতিবিদ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রাণ হারালেন। দুর্ঘটনাগ্রস্ত চার্টার ফ্লাইটে সওয়ার আরও 4 ব্যক্তি। জাতীয় রাজনীতিতে বছরের প্রথম দুঃসংবাদ এলো মহারাষ্ট্র থেকে। বারামতিতে চার্টার্ড ফ্লাইট দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। व्यक्तिगत मेरे लिए वो एक बहुत ही दमदार और दिलदार इस प्रकार के मित्र थे। हमारे लिए बहुत ही बेहद दुखद है और महाराष्ट्र के लिए भी दुखद है, उनके परिवार के लिए तो बहुत ही दुखद है। মুম্বাই বিমানবন্দর থেকে সকালে উড়েছিল অজিত পাওয়ারের চার্টার্ড ফ্লাইট। 9:45 নাগাদ বারামতি বিমানবন্দরে নামতে গিয়ে ক্র্যাশ করে বিমানটি। প্লেনে অজিত পাওয়ার ছাড়াও 4 জন ছিলেন, তাদের মধ্যে পাইলট ও ক্রু মেম্বাররাও ছিলেন। তাঁরা কেউ বাঁচেননি। পাহাড়ে ঘেরা বারামতিতে সকালে কুয়াশার হালকা পরত ছিল, সেটাই দুর্ঘটনার কারণ কিনা তা স্পষ্ট নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দলমত নির্বিশেষে দেশের সব রাজনীতিক শোক প্রকাশ করেছেন। সংসদের বাজেট অধিবেশনের শুরুতে শোকজ্ঞাপন হয়েছে। बहुत ही दुखद समाचार है और समस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना। ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे कि उनका जाना सिर्फ महाराष्ट्र के लिए ही नहीं, देश की राजनीति के लिए एक बहुत बड़ी क्षति है। किसकी मौत कहाँ लिखी हुई है, कैसे लिखी हुई है, ये आप और मैं नहीं जानते, ये सिर्फ ऊपर वाला जानता है। অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যু গোটা দেশের রাজনৈতিক বাতাবরণকে শোকে মুহ্যমান করে দিয়েছে। তবে তিনি প্রথম রাজনীতিক নন যিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। তালিকাটা শুরু হয় সঞ্জয় গান্ধীকে দিয়ে। দিল্লিতে 1980 সালে মারা যান তিনি। মাধবরাও সিন্ধিয়া 2001 সালে মারা যান উত্তরপ্রদেশে। 2002 সালে অন্ধ্রপ্রদেশে কপ্টার ভেঙে মারা যান লোকসভার তৎকালীন স্পিকার GM বালাযোগী। 2009 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি মারা যান। 2011 সালে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডু একইভাবে মারা যান। 2021 ডিসেম্বরে মারা যান সামরিক প্রধান বিপিন রাওয়াত। 2025 জুন মাসে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মারা যান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আর 2026 28 জানুয়ারি বারামতিতে মারা গেলেন অজিত পাওয়ার। उनका जो देहांत हुआ मैं समझूंगा कि प्रीमैच्योर डेथ है। অজিত পাওয়ারের মৃত্যু গাফিলতি না ষড়যন্ত্র তদন্ত করে দেখবে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি আজ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা নিয়ে সংকীর্ণ রাজনীতি হচ্ছে, পাল্টা আক্রমণ ধেয়ে এলো শুভেন্দু অধিকারীর তরফ থেকেও। There is no safety and security of the people of this country. Even the political leaders, Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition, but tomorrow he's supposed to join the original force of their party. অত্যন্ত নিম্ন রুচির কথাবার্তা, নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুর কোর্টে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে। উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন। ফের রচনা উবাচ, এবার জনসংখ্যা রচনায় শোরগোল। বিজেপির সঙ্গে টক্করের কথা বলতে গিয়ে গোলালেন জনসংখ্যার হিসেব। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর তাদের ইডি সিবিআই। শুনুন। বাংলার জোর, বাংলার দাপট এখন অব্দি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি সিবিআই লাঞ্ছনা অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই।